মাধ্যমিক জীববিজ্ঞান ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি নাজমুস সাকিব, তোমাদের জীববিজ্ঞান শিক্ষক। এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিক জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা জানবো, এমসিকিউগুলোর সলভ আমরা জানবো। তাহলে চলো আলোচনা শুরু করা যায়। আমরা প্রথম এমসিকিউটা দেখতে পাচ্ছি। এমসিকিউ বলা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে? কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে? অপশনে রয়েছে ব্যাকটেরিয়া, ফার্ন, মস এবং নিটাম। কি উত্তর হবে? তোমরা অ্যামাইটোসিস সম্পর্কে অল্প একটু জেনেছ। অ্যামাইটোসিসের অপর নাম কিন্তু দ্বিবিভাজন। দ্বিবিভাজন, অ্যামাইটোসিসের অপর নাম কিন্তু দ্বিবিভাজন। আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম দ্বিবিভাজন টাইপের কোষ বিভাজনটা হয় মনেরা রাজ্যের যে প্রাণীরা আছে তাদের। জীবনপাঠ অধ্যায়ে আমরা পড়েছিলাম মনেরা রাজ্যের যে প্রাণীরা রয়েছে তাদের বেলায় কিন্তু দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। মনেরার উদাহরণ কি কি হবে জানো? মনেরার উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ার দ্বিবিভাজন হয় বা অ্যামাইটোসিস হয়। এখানে তো সায়ানোব্যাকটেরিয়া নাই, তবে ব্যাকটেরিয়া উত্তর আছে, এটাই উত্তর হবে। মনে রাখবে ফার্ন এগুলা কিন্তু এক ধরনের উদ্ভিদ, মস এরাও এক ধরনের নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিটাম এটা কিন্তু একটা নগ্নবীজী উদ্ভিদ। এটা কিন্তু একটা নগ্নবীজী উদ্ভিদ। এদের সবার শরীরেই কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয়, মিওসিস হয়, কিন্তু অ্যামাইটোসিস হয় শুধু ব্যাকটেরিয়ার। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নতে বলা হচ্ছে চিত্রের এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 হলে পূর্ণ বিভাজন দুইবার ঘটলে এক্স এ বা এক্স তে ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো এখানে কোষ বিভাজন দেখানো হচ্ছে, দুই ধাপে কোষ বিভাজন হচ্ছে। দেখো একটা মাতৃকোষ বিভাজিত হয়, দুইটা অপত্য কোষ সৃষ্টি করছে, দুইটা অপত্য কোষ আবার বিভাজন করে চারটা অপত্য কোষ সৃষ্টি করছে। এরকম একটা ঘটনা, দুই স্টেজে কোষ বিভাজন হচ্ছে। বুঝতেই পারছি যে এটা একটা মিওসিস কোষ বিভাজন। আর আমরা জানি মিওসিস দুই স্টেজে হয়। প্রথম স্টেজটাকে বলা হয় মিওসিস 1, অর্থাৎ এই অংশটুকুর নাম হলো মিওসিস 1। মিওসিস 1। আর পরের এই বিভাজনটুকুকে বলা হয় কিন্তু মিওসিস 2। এটাকে বলা হয় মিওসিস 2। মিওসিস 1 এবং মিওসিস 2 আমরা দেখতে পাচ্ছি এখানে। লক্ষ্য করো মিওসিস 1-এ কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এখানে ক্রোমোসোম হ্রাস পায়, আর এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় না। ক্রোমোজোম যত থাকে ততই থাকে, অর্থাৎ ক্রোমোজোম স্থির থাকে। ক্রোমোজোম স্থির থাকে। ঠিক আছে, এবার প্রশ্নটার দিকে আমরা একটু লক্ষ্য করি। প্রশ্নতে কি বলা হচ্ছে? প্রশ্নতে বলা হচ্ছে যদি এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 হয়, অর্থাৎ এখানে যদি থাকে 16, দুইবার যদি বিভাজন হয় তাহলে যখন প্রথমবার বিভাজন হবে তখনই কিন্তু মিওসিস 1 ঘটবে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে। অর্থাৎ 16 থেকে যখন এই দুটা কোষ তৈরি হবে এদের মধ্যে কিন্তু 8টা করে ক্রোমোজোম পাবো আমরা। এবং পরের যখন বিভাজনটা হবে তখনও কিন্তু 8 করেই আমরা পাবো, কিন্তু পরের ধাপে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কমে না। ঠিক আছে, তাহলে সব শেষে ক্রোমোজোম সংখ্যা কত হবে এরকম একটা প্রশ্নতে বলা হচ্ছে। এক্স এর নিচে কিছু একটা ছিল, টাইপিং মিস্টেক হয়েছে, মানে এই যে লাস্ট ধাপে ক্রোমোজোম সংখ্যা কত হবে, আমাদের উত্তর দিতে হবে 8। ঠিক আছে, মিওসিসের ব্যাপারটা তোমরা একটু বোঝো। মিওসিস 2 স্টেজে হয়। প্রথমটাকে বলা হয় মিওসিস 1, ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যায়। পরে হলো মিওসিস 2, এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার কমে না, স্থির থাকে। তার মানে মাতৃকোষের মধ্যে যদি 16টা ক্রোমোজোম থাকে, দুইবার বিভাজনের পরে অপত্য কোষগুলোতে ক্রোমোজোম পাওয়া যাবে 8টা করে। প্রথমবার বিভাজনের পরেও কিন্তু অপত্য কোষে ক্রোমোজোম পাওয়া যাবে 8টা করে। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যে স্টেজ থেকে প্রশ্ন আসুক না কেন তোমাদের মনে রাখতে হবে মিওসিসের প্রথম স্টেজেই ক্রোমোজোম নাম্বার কমে, পরে আর কিন্তু ক্রোমোজোম নাম্বার কমে না। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাই। বলা হচ্ছে সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে? সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে এরকম একটা প্রশ্নতে বলা হচ্ছে। সাইটোকাইনেসিস কি সেটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তোমরা একটু মাইটোসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করো। ধরা যাক এটা একটা কোষ, এর মাইটোসিস বিভাজন হবে। দেখো প্রথমে কি হচ্ছে একটু লক্ষ্য করো। আমরা মাইটোসিস কোষ বিভাজনটা দেখছি। মাইটোসিসে ঘটনাটা এভাবে ঘটে। দেখো
একটা কোষ আছে, এই কোষটার নাম মাতৃকোষ। মাতৃকোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। মাইটোসিসের প্রথমে কি হয়, এই মাতৃকোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়, দুইটা নিউক্লিয়াস সৃষ্টি করে। মাইটোসিসের প্রথমে কি হয় বলো, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। দেখো একটা নিউক্লিয়াস ছিল, এখান থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। নিউক্লিয়াসের এই বিভাজনটাকে কিন্তু বলা হয় ক্যারিওকাইনেসিস। এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। মাইটোসিসের প্রথমে এই ঘটনাটা ঘটে, একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস তৈরি হয়। এই প্রসেসের নাম হলো ক্যারিওকাইনেসিস। ক্যারিও শব্দের মানেই হচ্ছে নিউক্লিয়াস, কাইনে মানে হলো গতিশীল হওয়া বা আলাদা হয়ে যাওয়া, সিস মানে হলো প্রক্রিয়া, মানে নিউক্লিয়াস বিভাজিত হয় যার প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তারপরে যেটা হয়, কোষের এই সাইটোপ্লাজমটা ভেঙে দুটা কোষ সৃষ্টি হয়। সাইটোপ্লাজম ভেঙে এখান থেকে দুইটা কোষ সৃষ্টি হলো। সাইটোপ্লাজম ভেঙে দুইটা কোষ সৃষ্টি হলো, এই জন্য এই ঘটনাটার নাম হলো সাইটোকাইনেসিস। মিওসিসে তাহলে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, মানে নিউক্লিয়াসের বিভাজন হয়। তারপরে সাইটোকাইনেসিস হয়। সাইটো মানে সাইটোপ্লাজম, মানে কোষের সাইটোপ্লাজম। কাইনে মানে হলো গতিশীল হওয়া বা আলাদা হয়ে যাওয়া, সিস মানে হলো প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজম বিভাজিত হয় তার নামই হলো সাইটোকাইনেসিস। এই হলো ঘটনা। সাইটোকাইনেসিসের আগে তাহলে কি ঘটে, ক্যারিওকাইনেসিস ঘটে। কিন্তু ক্যারিওকাইনেসিস দেখো এখানে তো অপশনে নাই। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ক্যারিওকাইনেসিসে কিন্তু মোট 5টা ঘটনা আছে। ক্যারিওকাইনেসিসে মোট 5টা ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর আমি নামগুলো লিখছি, একটু লক্ষ্য করো। ক্যারিওকাইনেসিসে 5টা ঘটনা ঘটে। একটার নাম হলো প্রোফেজ, আরেকটার নাম হলো প্রোমেটাফেজ, মেটাফেজ, আরেকটার নাম হলো মেটাফেজ, আরেকটার নাম হলো অ্যানাফেজ, আরেকটার নাম হলো টেলোফেজ। টেলোফেজ আমি সংক্ষেপে একটু লিখলাম। ক্যারিওকাইনেসিসে এরকম 5টা ঘটনা আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ঠিক আছে, ক্যারিওকাইনেসিসে 5টা ঘটনা। তোমরা বলো তো এবার, সাইটোকাইনেসিসের ঠিক আগে কোন ঘটনাটা ঘটে? টেলোফেজ ঘটে। সাইটোকাইনেসিসের ঠিক আগে কোনটা ঘটে? টেলোফেজ ঘটে। তাহলে সাইটোকাইনেসিসের ঠিক পূর্বে কোনটি ঘটে? টেলোফেজ ঘটে। এই যে টেলোফেজ উত্তর, টেলোফেজ উত্তর। এখানে টেলোফেজ উত্তর হবে। কিভাবে হবে বুঝতে পেরেছো? কোষের সাইটোপ্লাজম বিভাজন হওয়া মানে হচ্ছে সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজন মানে হলো ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের লাস্ট ধাপ হচ্ছে টেলোফেজ। টেলোফেজ যখনই শেষ হয়ে যায় তখনই সাইটোকাইনেসিস হয়। এভাবে মনে রাখতে হবে। পরের প্রশ্নতে আমরা চলে যাই। পরের প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো, কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? ধরা যাক এটা একটা কোষ, এর বিভাজন শুরু হলো। এটা একটা কোষ, এর বিভাজন শুরু হলো। এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর থেকে পানি বেরিয়ে আসছে, নিউক্লিয়াসের ভেতর থেকে পানি বাইরে বেরিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় জল বিয়োজন বা পানি হ্রাস পাওয়া। এই ঘটনাটা আসলে ঘটে প্রোফেজে। কোষ বিভাজনের কোন ধাপে এভাবে নিউক্লিয়াস থেকে পানি বেরিয়ে আসে? প্রোফেজে। নিউক্লিয়াস থেকে পানি বেরিয়ে আসে প্রোফেজে, মনে রাখতে হবে। প্রোফেজ ধাপে তাহলে নিউক্লিয়াস থেকে পানি বেরিয়ে আসে বা জল বিয়োজন হয়। পানি হ্রাস পাওয়া, এটাকে আরেকটা ভাষায় বলা হয় এভাবে, জল বিয়োজন। এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, জল বিয়োজন হয় কোন ধাপে? উত্তর দিবে তোমরা প্রোফেজ। পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নতে বলা হচ্ছে কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? দেখো একটা নিউক্লিয়াস যত বড় হওয়ার কথা, ধরা যাক যে একটা কোষের নিউক্লিয়াসটা এত বড় হওয়ার কথা, এইটুকু নিউক্লিয়াস ছিল একটা কোষের। কিন্তু যখনই প্রোফেজ ধাপটা শুরু হয়, যে প্রোফেজ যখনই শুরু হয় তখন কি হয়? নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হয়ে যায়। তখন নিউক্লিয়াসটা এরকম আকারে বড় হয়ে যায়। তাহলে কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? নিউক্লিয়াস আকারে বড় হয় প্রোফেজ দশায়, প্রোফেজে। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? প্রোফেজে। এটা মনে রাখতে হবে, প্রোফেজে নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। কোষ বিভাজনের প্রোফেজ ধাপটাতেই, প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়। পরের প্রশ্নটা দেখি, অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে, বা মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়? এটা একটু আমাদের বুঝতে হবে। ধরা যাক এটা একটা কোষ যার বিভাজন হচ্ছে, যার বিভাজন শুরু হয়েছে। এটা একটা কোষ যার বিভাজন শুরু হয়েছে। দেখা যায় প্রোমেটাফেজ নামের যে ধাপটা আছে, এই প্রোমেটাফেজ নামের যে ধাপটা আছে, তখন গিয়ে দেখা যায় কি এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় কোষের ভেতরে। আমরা জানি এই জিনিসটার নাম হলো স্পিন্ডল যন্ত্র। এই জিনিসটার নাম হলো স্পিন্ডল যন্ত্র। তো স্পিন্ডল যন্ত্র যদি এখানে এরকম মুক্তভাবে থাকে তাহলে তো স্পিন্ডল যন্ত্র সরে যাবে। স্পিন্ডল যন্ত্রকে মাঝখানে বেঁধে রাখতে হবে। এই জন্য এ পাশের একটা সেন্ট্রিওল এবং এ পাশের একটা সেন্ট্রিওল থেকে এক ধরনের রশ্মি নিঃসরণ হয়।
পরিধির দিকে। এই যে দেখো এই রশিগুলা কি করছে, স্পিন্ডল যন্ত্রটাকে এই যে ওয়ালের সাথে বেঁধে রাখছে। স্পিন্ডল যন্ত্রটাকে ওয়ালের সাথে বেঁধে রাখে এই তন্তুগুলোর নামই হলো অ্যাস্টার রে। অ্যাস্টার রে। তোমাদের এখানে একটা দরকারি ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই অ্যাস্টার রেগুলো কোথা থেকে বেরিয়ে আসে, এই জায়গা থেকে। এই জায়গাতে একটা কোষীয় অঙ্গাণু থাকে যার নাম হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল এটাও কিন্তু এমসিকিউ আসে যে কোন কোষীয় অঙ্গাণু থেকে অ্যাস্টার রে বেরিয়ে আসে। সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রেগুলো বেরিয়ে আসে। যে দেখো সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রেগুলো বেরিয়ে আসলো। এদের নাম অ্যাস্টার রে কেন? অ্যাস্টার কথাটা এসেছে স্টার থেকে। স্টার মানে কি? তারা। আমরা জানি তারা যেমন চারপাশে আলোক রশ্মি ছড়িয়ে দেয়, ঠিক তেমনি সেন্ট্রিওল চারপাশে এরাভাবে অ্যাস্টার রে ছড়িয়ে দেয়। এই জন্য এদের নাম হলো অ্যাস্টার রে। বুঝতে পারছো? অ্যাস্টারের কাজ কি? অ্যাস্টারের কাজ হলো এই পুরো কাঠামোটাকে ধরে রাখা, পুরো কাঠামোটাকে কোষঝিল্লির সঙ্গে বেঁধে রাখা। এই পুরো কাঠামোটার নাম কি? স্পিন্ডল যন্ত্র। তাহলে এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে। অ্যাস্টারের কাজ কি? অ্যাস্টারের কাজ হলো স্পিন্ডল যন্ত্রটাকে কোষঝিল্লির সঙ্গে বেঁধে রাখা। দেখো বেঁধে রাখা হলো দুই পাশে। বুঝতে পারছো? তাহলে বলা হচ্ছে কি অ্যাস্টারে বিচ্যুরিত হয় কোন ধাপে? এই ঘটনাটা ঘটে কিন্তু প্রোমেটাফেজ ধাপে। প্রোফেজের ঠিক পরে প্রোমেটাফেজ, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে। স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, অ্যাস্টার রে তৈরি হয়, তারপরে হচ্ছে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের সঙ্গে অ্যাটাচড হয়। এই ঘটনাগুলো কিন্তু হয় প্রোমেটাফেজে। পরের প্রশ্ন দেখি, নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে? নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে? তোমরা মনে রাখবে, ধরো যাক একটা কোষের কোষ বিভাজন চলছে। এই যে একটা কোষ, এই কোষের কোষ বিভাজন চলছে। কোষের মধ্যে এরকম একটা জায়গা থাকে যার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের একটা ঘন জায়গা থাকে, এই ঘন জায়গাটার নাম হলো নিউক্লিওলাস। ঠিক আছে? এই জায়গাটার নাম হলো নিউক্লিওলাস। কোষ বিভাজনে যখন প্রোফেজ ধাপ থাকে তখন এই নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে। বোঝো, বিলুপ্ত হতে শুরু করে। তারপরে প্রোমেটাফেজ ধাপে গিয়ে দেখা যায় এই নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়েছে। কিন্তু যদি বলা হয় সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে? সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, যে সম্পূর্ণ কথাটা যদি কখনো দেখো তখন বুঝবে বোঝানো হচ্ছে মেটাফেজ ধাপ। আমি বিস্তারিত তার ছবি এঁকে দেখাচ্ছি না তোমাদের, জাস্ট মনে রাখবে। যদি বলে বিলুপ্ত হতে শুরু করে কখন, উত্তর হবে প্রোফেজ। বিলুপ্ত হতে শুরু করে যদি আসে তাহলে প্রোফেজ। বিলুপ্ত হতে শুরু করে, বিলুপ্ত হতে শুরু করে যদি, তাহলে উত্তর হবে প্রোফেজ। বিলুপ্ত হয় যদি লেখা থাকে, কোন ধাপে বিলুপ্ত হয়, কোন ধাপে বিলুপ্ত হয়, তাহলে উত্তর হবে প্রোমেটাফেজ। আর যদি লেখে এভাবে যে সম্পূর্ণ বিলুপ্ত, সম্পূর্ণ বিলুপ্ত, সম্পূর্ণ কথাটা যখনই পাবে তখন উত্তর দিবে মেটাফেজ। ঠিক আছে? এই নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয় মেটাফেজ ধাপে। পরের প্রশ্নতে চলে যাই। প্রশ্নটা লক্ষ্য করো, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে? সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে? আমাদের সেন্ট্রোমিয়ার কি সেটা সম্পর্কে একটু জানতে হবে। একটু দেখে নিই সেন্ট্রোমিয়ার ব্যাপারটা কি। লক্ষ্য করো, ধরা যাক এটা হচ্ছে একটা ক্রোমোসোম। এই যে ক্রোমোসোমের কেন্দ্রটা আছে না, এই কেন্দ্রটাকে বলা হয় কিন্তু সেন্ট্রোমিয়ার। এই জায়গাটার নামই হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা আশা করি আমরা চিনছি। এবার কি হয় জানো, প্রোফেজ ধাপে গিয়ে দেখা যায় এই ক্রোমোসোমটা বিভাজিত হয়। সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজিত হয় না, সেন্ট্রোমিয়ারের জায়গায় থাকে, বরং এই বাহুগুলো বিভাজিত হয়। দেখো বাহুগুলো বিভাজিত হয়, এরকম একটা শেপ তৈরি হয়। বাহুগুলো বিভাজিত হলো, এই জিনিসগুলোকে বলা হয় এক একটা ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। বুঝতে পারছো? তাহলে বাহুগুলো বিভাজিত হলো, সেন্ট্রোমিয়ার বিভাজিত হলো না, শুধু বাহু বিভাজিত হলো। এগুলো কখন ঘটলো? প্রোফেজে ঘটলো। এগুলো প্রোফেজে ঘটলো। আমাদের প্রশ্নতে কি জানতে চাচ্ছে? সেন্ট্রোমিয়ার কখন বিভাজিত হয়, কেন্দ্রটা কখন বিভাজিত হয়। তোমরা মনে রাখবে, এই দেখো কেন্দ্রটা বিভাজন শুরু করেছে, কেন্দ্রটা আলাদা হওয়া শুরু করেছে। এটা কখন হয়েছে? এটা হবে মেটাফেজে। তার মানে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কখন বলো? মেটাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, এবং অ্যানাফেজে গিয়ে দেখা যায় সেন্ট্রোমিয়ারটা ভেঙে গেছে, ভেঙে এরকম দুটো ক্রোমোজোম হয়ে গেছে। এই ঘটনাটা ঘটে অ্যানাফেজে। ওকে, সবাই একটু ভালো করে বোঝো ব্যাপারটা। যদি বলা হয় সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয় না, শুধু বাহুগুলো বিভাজন হয়, সেটা কখন? প্রোফেজে।
সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কখন? মেটাফেজে দেখো বিভাজন শুরু হয়েছে। আর সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয় কখন? অ্যানাফেজে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নতে বলা হয়েছিল শুরু হয় কখন, তাহলে আমাদের উত্তর দেওয়া লাগবে মেটাফেজ। মেটাফেজে বিভাজনটা শুরু হয়, আর অ্যানাফেজে বিভাজন হয়ে যায় পুরোপুরি। ঠিক আছে, পরের প্রশ্নতে যায়। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? কোন পর্যায়ে একটা কোষের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? অনেক কিছু বোঝার আছে আমাদের। ধরা যাক এটা একটা কোষ যার বিভাজন শুরু হলো, এই জিনিসগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু, পুরো স্ট্রাকচারটার নাম হলো স্পিন্ডল যন্ত্র, তাই না? এই অঞ্চলটা, এই জায়গাটা একদম মাঝখানের এই জায়গাটা, এটাকেই কিন্তু বলা হয় বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, একটা কোষের কোষ বিভাজনের সময় একদম কেন্দ্রের এই জায়গাটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে বা মাঝখানে এসে সবগুলো ক্রোমোসোম যুক্ত হয়। দেখো এভাবে সবগুলো ক্রোমোসোম এখানে যুক্ত হবে। এখানে একটা ক্রোমোসোম এসে যুক্ত হলো, এখানে আরেকটা ক্রোমোসোম এসে যুক্ত হলো, এখানে আরেকটা এসে ক্রোমোসোম যুক্ত হলো, অনেকগুলো ক্রোমোসোম এসে যুক্ত হলো। সবগুলো ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার একদম বিষুবীয় অঞ্চলে এসে যুক্ত হলো। এটা কখন ঘটে জানো? এটা মেটাফেজ ধাপে ঘটে। তাহলে বলো, দেখো এখানে কি বলা হচ্ছে, কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? কোন পর্যায়ে সবগুলো ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারগুলো এসে কেন্দ্রতে অবস্থান করে? কখন এই ঘটনাটা ঘটে? মেটাফেজ ধাপে ঘটে। পরের প্রশ্নতে যাই। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? এই যে সম্পূর্ণ কথাটা যদি লেখা থাকে, সম্পূর্ণ বিলুপ্তি যদি কথাটা লেখা থাকে, তাহলে উত্তর হবে মেটাফেজ। বিলুপ্ত হতে শুরু করে কখন? প্রোফেজ। বিলুপ্ত হয় কখন? প্রো মেটাফেজ। আর সম্পূর্ণ বিলুপ্ত কখন? মেটাফেজ। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যায়। ভি আকার ধারণকারী ক্রোমোসোমগুলোকে কি বলে? ভি আকার ধারণকারী ক্রোমোসোমগুলোকে কি বলে? এদেরকে বলা হয় আসলে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক ক্রোমোসোম আসলে কেমন তোমাদের একটু দেখায়। মেটাসেন্ট্রিক ক্রোমোসোমটা আসলে কেমন তোমরা লক্ষ্য করো। মেটা মানে হলো মাঝখান, সেন্ট্রিক, সেন্ট্রিক মানে হলো সেন্ট্রোমিয়ার। মেটা মানে হলো মাঝে, সেন্ট্রিক মানে হলো সেন্ট্রোমিয়ার। কোনো ক্রোমোজোমের যদি সেন্ট্রোমিয়ারটা একদম মাঝ বরাবর থাকে, সেই ক্রোমোজোমগুলোকেই বলা হয় মেটাসেন্ট্রিক। ধরা যাক এটা একটা ক্রোমোজোম যার দেখো সেন্ট্রোমিয়ারটা মোটামুটি মাঝে রয়েছে। কোনো ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার যদি একদম মাঝে থাকে, তখনই তাকে কিন্তু বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। এখন এই মেটাসেন্ট্রিক ক্রোমোসোমকে তুমি যদি এই প্রান্ত থেকে ধরে টান দাও, এই পাশ থেকে যদি তুমি টান দাও, সেন্ট্রোমিয়ার ধরে যদি তাকে টান দাও, তখন তার শেপটা অনেকটা এরকম হয়ে যাবে। তুমি একে টানছো, এখান থেকে একটা রশি ব্যবহার করে তুমি টানছো, টান দিলে তখন দেখা যাবে বাহুগুলো একটু সামনের দিকে যাবে আর মাথাটা একটু আগের দিকে চলে আসবে, অর্থাৎ এরকম আকৃতি ধারণ করবে। মেটাসেন্ট্রিক ক্রোমোসোমকে যদি অ্যানাফেজ পর্যায়ে ধরে টান দেওয়া হয়, তখন তার এরকম ভি আকৃতির হয়ে যায়। তাহলে আমাদের উত্তর দেওয়া লাগবে, দেখো ভি আকার ধারণকারী ক্রোমোসোমগুলোকে কি বলে? ভি আকার ধারণকারী ক্রোমোসোমগুলোকে বলা হয় মেটাসেন্ট্রিক। উত্তর হবে কি? মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক উত্তর হবে। পরের প্রশ্নতে চলে যায়। পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো তোমরা। বলা হচ্ছে কি, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কেমন? সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কেমন? সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কেমন? সাব মানে নিচে, সাব মানে হলো নিচে। ইন্সপেক্টরের নিচের পদটাকে সাব ইন্সপেক্টর বলা হয় না? সাব মানে হলো নিচে, মেটা মানে হলো মাঝে, সেন্ট্রিক মানে হলো সেন্ট্রোমিয়ার। তাহলে পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো। সেন্ট্রোমিয়ারটা মাঝখানের থেকে একটু নিচে থাকবে। সেন্ট্রোমিয়ারটা মাঝখানের থেকে একটু নিচে থাকলে সেই ক্রোমোসোমটাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে সেন্ট্রোমিয়ারটা মাঝে না, বরং সেন্ট্রোমিয়ারটা মাঝখানের একটু নিচে। দেখো সেন্ট্রোমিয়ারটা মাঝখানের একটু নিচে, এখানে থাকার কথা সেন্ট্রোমিয়ার, কিন্তু একটু নিচে আছে। সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখানের একটু নিচে থাকে, তখনই সেই ক্রোমোসোমকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। এই ক্রোমোসোমটাকে যদি অ্যানাফেজ পর্যায়ে ধরে টান দেওয়া হয়, সেন্ট্রোমিয়ার ধরে টান দেওয়া হয়, তাহলে ক্রোমোসোমটা শেপ অনেকটা এরকম হয়ে যাবে, অনেকটা এরকম হয়ে যাবে, ধরে টান দিলে এরকম হয়ে যাবে। কেমন আকৃতি তৈরি হলো বলো তো? ইংরেজি কোন অক্ষরের মতো হলো? অনেকটা এল অক্ষরের মতো হয়ে যায়। তাহলে দেখো সাবমেটাসেন্ট্রিক যে ক্রোমোসোম আছে, সেটাকে টান দিলে সে অনেকটা এল আকৃতি তৈরি হয়। তাহলে উত্তর কি হবে বলো? এল।
কোষ বিভাজনের ক্রোমোসোমের কোন আকারটিকে সাবমেটাসেন্ট্রিক বলে? এল আকারের ক্রোমোসোমকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। ঠিক আছে, সাবমেটাসেন্ট্রিক আশা করি বুঝছি আমরা। পরের প্রশ্নতে যাই এবার। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কোনটি ক্রোমোসোমের আকৃতি নয়? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোসোমের আকৃতি কী কী পাওয়া যায়? মেটাসেন্ট্রিক হলে ভি আকৃতি হয়, সাবমেটাসেন্ট্রিক হলে এল আকৃতি হয়, অ্যাক্রোসেন্ট্রিক হলে জে আকৃতি হয় এবং টেলোসেন্ট্রিক হলে আই আকৃতি হয়। তাহলে দেখো আমরা এইগুলো পাচ্ছি না কোথায়? এই যে বি অপশনে দেখো সি, সি আকৃতির কোনো ক্রোমোসোম পাওয়া যায় না, তাহলে এটাই উত্তর হবে। ভি, এল, জে সব আকৃতিরই ক্রোমোসোম আছে, কিন্তু সি আকৃতির কোনো ক্রোমোসোম নাই। পরের প্রশ্নতে যাই। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে? দেখো, কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে? মাইটোসিস বিভাজনের ফলে কি হয়? মাতৃকোষ যেমন অপত্য কোষ ঠিক তেমনই থাকে, কোনো বৈশিষ্ট্যের অদল বদল হয় না, এতে করে গুণগত মান সুস্থির থাকে। মাইটোসিসের ফলেই কিন্তু গুণগত মান স্থির থাকে। মাইটোসিসের আগের অবস্থা যেমন, মাইটোসিসের পরের কোষের অবস্থা কিন্তু একই রকম। মাইটোসিসের ফলেই কিন্তু গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা থাকে। সরাসরি বই থেকে এই লাইনটা দেওয়া আছে, পড়তে গেলে তোমরা পাবে এই লাইনটা খুঁজে। পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নতে বলা হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? এই প্রশ্নটা অনেক মজার, ছেলেমেয়েরা এই প্রশ্ন দেখলেই যেহেতু জনন কোষ আছে উত্তর দিয়ে দেয় মিওসিস, কিন্তু আসলে মিওসিস উত্তর হবে না, মাইটোসিস হবে। পুরা ব্যাপারটা তোমাদের একটু বিস্তারিত বুঝায়, একটু মনোযোগ দাও। জনন কোষ কী, জনন মাতৃকোষ কী, মাইটোসিসের উদ্দেশ্য কী, মিওসিসের উদ্দেশ্য কী, সবটাই একটু বোঝানোর চেষ্টা করব। লক্ষ্য করো, ধরা যাক এই কোষটা থেকে 4টা শুক্রাণু তৈরি হলো, 1টা 2টা 3টা 4টা। এই কোষ থেকে 4টা শুক্রাণু তৈরি হলো। আমরা জানি এই বিভাজনটা হচ্ছে মিওসিস বিভাজন। একটা কোষ থেকে 4টা শুক্রাণু তৈরি হলো, যে বিভাজনটার নাম হলো মিওসিস বিভাজন। যেই কোষটা থেকে শুক্রাণু তৈরি হলো সেই কোষটাকে বলবো আমরা জনন মাতৃকোষ। এখানে আমরা শুক্রাণু দেখতে পাচ্ছি, শুক্রাণু কিন্তু হচ্ছে জনন কোষ। কনসেপ্টগুলো একটু ভালো করে তোমরা বোঝো। তাহলে দেখো তো কার মিওসিস হয়? জনন মাতৃকোষের মিওসিস হয়। জনন মাতৃকোষের এই কোষটার মিওসিস হলো। মিওসিসের ফলে যে কোষগুলো তৈরি হয় তাদের নাম কি? জনন কোষ। এই জায়গাতে ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। জনন মাতৃকোষের মিওসিস বিভাজন হয়, আর মিওসিসের ফলে তৈরি হয় জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণু, এরা তৈরি হয়। জনন মাতৃকোষ হচ্ছে সেই কোষ যেখান থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, জনন কোষ তৈরি হবে। আর শুক্রাণু ডিম্বাণুকে বলা হয় কিন্তু জনন কোষ। তাহলে দেখো মিওসিস কিন্তু জনন কোষের হয় না, বরং মিওসিস হয় জনন মাতৃকোষের। এই ব্যাপারটা আশা করি আমরা বুঝলাম। তাহলে দেখো জনন কোষ তৈরি হয় কোন বিভাজনের কারণে যদি প্রশ্নে আসতে, তাহলে আমরা উত্তর দিতাম কিন্তু মিওসিস। এই যে মিওসিসের মাধ্যমে কিন্তু জনন কোষ তৈরি হলো। কিন্তু পরীক্ষায় এসছে কি দেখো, জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? মানে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে কোন বিভাজনের কারণে? এটা একটু মজার ব্যাপার। দেখো ঘটনা এরকম যে তুমি যদি একটা জনন মাতৃকোষের মিওসিস করো তাহলে 4টা শুক্রাণু পাবে। আচ্ছা তুমি যদি এক কাজ করো, এই জনন মাতৃকোষের আগে মাইটোসিস করে নিলে, করে এখান থেকে তুমি 2টা, তারপর এখান থেকে তুমি তৈরি করলে হচ্ছে 4টা কোষ, এখান থেকে তুমি এরকম 4টা কোষ তৈরি করলে। এখানে কি করলে? এখানে তুমি মাইটোসিস বিভাজন করলে। তাহলে কি করলে? জনন মাতৃকোষের মাইটোসিস করলে, করে একটা জনন মাতৃকোষ থেকে 2টা জনন মাতৃকোষ তৈরি করলে, 2টা জনন মাতৃকোষ থেকে তুমি 4টা জনন মাতৃকোষ তৈরি করলে। এখন এই জনন মাতৃকোষগুলোর যদি মিওসিস বিভাজন করা হয় তাহলে প্রত্যেকেই 4টা করে শুক্রাণু তৈরি করবে, প্রত্যেকেই 4টা করে শুক্রাণু তৈরি করবে, প্রত্যেকেই 4টা করে শুক্রাণু তৈরি করবে, অসংখ্য শুক্রাণু তৈরি হবে। আমি আর গুনে গুনে লিখলাম না, অনেক শুক্রাণু তৈরি হলো মনে করো। তার মানে বলো তো তোমরা এখন, যদি জনন কোষ তৈরি হয় কোন বিভাজনের কারণে প্রশ্ন আসে, তাহলে তোমরা উত্তর দিবে হচ্ছে মিওসিসের কারণে। মিওসিসের কারণে জনন কোষ তৈরি হয়। কিন্তু জনন কোষ যদি আমরা বাড়াতে চাই, জনন কোষের সংখ্যা যদি আমরা অনেক বাড়াতে চাই, তাহলে আগে আমাদের মাইটোসিস করে নিতে হবে। মাইটোসিস করে নিয়ে আমরা জনন মাতৃকোষের সংখ্যা বাড়াবো, তারপরে মিওসিস করলে অনেক বেশি শুক্রাণু তৈরি হবে। এটা আসলে আমাদের শরীরের মধ্যে হয়। তাহলে উত্তরটা তোমরা বুঝতে পারছো যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? তাহলে উত্তর হবে কিন্তু মাইটোসিস। যদি আসতো জনন কোষ তৈরি হয়
তৈরি হয়, জনন কোষ তৈরি হয় কোন বিভাজনের কারণে? তাহলে উত্তর দেওয়া লাগতে হচ্ছে মিওসিস। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাই এবার। আমার মনে হয় বুঝছো তোমরা, এটা একটু জটিল ব্যাপার, ভালো করে মনে রেখো। বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে যে জনন মাতৃকোষ কাকে বলে? যে কোষ থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় তার নামে হলো জনন মাতৃকোষ। কার মিওসিস হয়? জনন মাতৃকোষের। মিওসিসের ফলে কি তৈরি হয়? জনন কোষ তৈরি হয়। কিন্তু আমরা যদি জনন কোষের সংখ্যা বাড়াতে চাই তাহলে আমাদের আগে মাইটোসিস করতে হয়, তারপর মিওসিস করতে হয়। পরের প্রশ্নতে যাই। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফল কোনটি? অনিয়ন্ত্রিত মাইটোসিস যদি হয় তাহলে দুইটা সমস্যা হয়। প্রথমত টিউমার হয়, আর এই টিউমার কোষগুলো দেহে ছড়িয়ে গেলে সেটাকে বলা হয় কিন্তু ক্যান্সার। তাহলে দেখো, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ক্যান্সার অথবা টিউমার হয়। এখানে টিউমার অপশনে নাই, অপশনে আছে ক্যান্সার। ক্যান্সার উত্তর হবে তাহলে। তাহলে ক্যান্সার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের নিজেদের শরীরের কোষ অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, এই জন্য ক্যান্সারটা হয়। অতিরিক্ত পরিমাণ কোষ বেড়ে যাওয়ার পেছনে আবার অনেক রকম ফ্যাক্টর আছে, জীবাণু অনেক সময় দায়ী, ভাইরাসেরাও দায়ী। তো যাই হোক, ক্যান্সার মানে হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল কোনটি? নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল, একই প্রশ্নই কিন্তু। আমাদের উত্তর খুঁজতে হবে কি বলো? আমাদের খুঁজতে হবে ক্যান্সার এবং অপশন খুঁজতে হবে আমাদের টিউমার। কিন্তু সমস্যা দেখো, এখানে টিউমার কিন্তু অপশনে নাই। যক্ষা আছে, নিউমোনিয়া আছে, আলসার আছে এবং অর্বুদ আছে। ঝামেলা, তাই না? এখানে তো আসলে ক্যান্সার টিউমার অপশনে নাই। মজার ব্যাপার হলো এখানে অর্বুদ শব্দটা একটা বাংলা শব্দ, এর ইংরেজি হলো টিউমার। অর্বুদের ইংরেজি হচ্ছে টিউমার, অর্বুদের ইংরেজি হচ্ছে টিউমার। তাহলে এখানে উত্তর কি হবে বলো? অর্বুদ বা টিউমার হবে। অর্বুদ বা টিউমার হবে উত্তর। পরের প্রশ্নটা দেখি। মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? দেখো, মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোসোম একবার বিভাজিত হয়। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেয় তোমাদের। মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং মিওসিস কোষ বিভাজনে ক্রোমোসোম একবার বিভাজিত হয়। ঠিক আছে, বিভাজিত হয়। এই কনসেপ্টটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। এই ব্যাপারটা তোমাদের একটু মনোযোগ দিয়ে ভালো করে বুঝতে হবে। আমি একটু উদাহরণ সহকারে বিস্তারিত তোমাদের বোঝাই ব্যাপারটা, লক্ষ্য করো। ধরা যাক এটা একটা কোষ যার মিওসিস বিভাজন হবে। এটা বিভাজন হয়, এখান থেকে মনে করো দুইটা অপত্য কোষ সৃষ্টি হলো। এই অপত্য কোষগুলোর আবার মিওসিস বিভাজন হয়, দুটা মোট চারটা অপত্য কোষ সৃষ্টি হলো। সবাই একটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো। এই তো মিওসিস, তাই না? মিওসিসের কিন্তু দুইটা ঘটনা। প্রথম যে ঘটনাটা সেটাকে কিন্তু বলা হয় মিওসিস 1, এই সময়টাকে বলা হয় কিন্তু মিওসিস 1, আর এটাকে বলা হয় কিন্তু মিওসিস 2। কখন নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে এবং কখন সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে একটু লক্ষ্য করো তোমরা। ধরা যাক এই কোষের নিউক্লিয়াসের মধ্যে 4টা ক্রোমোসোম রয়েছে। 4টা ক্রোমোসোম আমি দিয়ে দিই। এই যে একটা ক্রোমোসোম, 2টা ক্রোমোসোম, 3টা ক্রোমোসোম, 4টা ক্রোমোসোম। ঠিক আছে, কি হবে? মিওসিস 1 যখন হবে তখন নিউক্লিয়াসটা বিভাজিত হবে, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস তৈরি হবে। একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস তৈরি হবে, অর্থাৎ একবার কিন্তু নিউক্লিয়াসের বিভাজন হলো, একবার নিউক্লিয়াসের বিভাজন হলো। এই নিউক্লিয়াসের মধ্যে দুটা ক্রোমোসোম আসবে, এই নিউক্লিয়াসের মধ্যে দুটা ক্রোমোসোম আসবে। তার মানে তোমরা লক্ষ্য করো, মিওসিস 1-এ কি হলো? নিউক্লিয়াসের বিভাজন হলো, নিউক্লিয়াসের বিভাজন হলো, কিন্তু ক্রোমোসোমের বিভাজন হলো না। ক্রোমোসোম এর বিভাজন হলো না। একবার নিউক্লিয়াসের বিভাজন হলো কিন্তু ক্রোমোসোমের বিভাজন হলো না। দেখো, ক্রোমোসোম যেমন ছিল তেমনই আছে, ক্রোমোসোম কিন্তু ভাঙেনি। তার মানে মিওসিস 1-এ ঘটনাগুলো ঘটলো।
নিউক্লিয়াসের একবার বিভাজন হলো কিন্তু ক্রোমোসোমের বিভাজন হলো না। মিওসিস 2-এ গিয়েই হবে কি দেখো, ধরা যাক এই কোষটার যদি আমরা পরিণতির কথা ভাবি, এই একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস তৈরি হবে, কিন্তু এবার ক্রোমোসোমগুলো ভেঙে যাবে। দেখো এখন ক্রোমোসোমের 4টা করে হাত আছে, এখানে দেখো ক্রোমোসোমের 4টা করে কিন্তু হচ্ছে হাত পা দেখা যাচ্ছে, কিন্তু এখানে গিয়ে দেখা যাবে ক্রোমোসোমগুলো ভেঙে ভেঙে অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে ক্রোমোসোমের বিভাজন হয়েছে। মিওসিস 2-এ গিয়ে ক্রোমোসোমের বিভাজন হয়। নিউক্লিয়াসের তো বিভাজন হলোই, একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস হলো, সঙ্গে ক্রোমোজোমও বিভাজিত হলো। একটা নিউক্লিয়াস ছিল, সেখান থেকে দুটা নিউক্লিয়াস হলো। ক্রোমোজোমে দেখো এরকম হাত পা 4টা, কিন্তু এখানে হয়ে গেল কি 2টা করে। তাহলে মিওসিস 2-এ কি হয় বলো? নিউক্লিয়াসের তো বিভাজন হয়, নিউক্লিয়াস বিভাজন তো হয়, সাথে ক্রোমোজোমের বিভাজনও হয়। ক্রোমোসোমের বিভাজনও হয়। অনেক কিছু কিন্তু আমরা একবারে জানলাম। এখান থেকে যত কোশ্চেন আসে আশা করি আমরা পারবো। তাহলে তোমরা লক্ষ্য করো তো, মিওসিস এমন কোষ বিভাজন প্রক্রিয়া, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। এই যে এখানে একবার মিওসিস 1-এ একবার নিউক্লিয়াসের বিভাজন হলো, মিওসিস 2-এ কিন্তু আরেকবার নিউক্লিয়াসের বিভাজন হলো। তাহলে মিওসিস এমন কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। এবং মিওসিস এমন কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে ক্রোমোসোম একবার বিভাজিত হয়। ক্রোমোসোম কখন বিভাজন হয় বলো তো? মিওসিস 2-এ গিয়ে ক্রোমোসোমটা বিভাজন হয়, ক্রোমোসোমটা ভেঙে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? অনেকটা কলার সঙ্গে ব্যাপারটাকে তুলনা করো। ধরা যাক তোমার কাছে হচ্ছে 4টা কলা আছে, তুমি 2জনকে কলাগুলো বেটে দিচ্ছ, একজনকে 2টা দিলে আরেকজনকে 2টা দিলে, তাহলে কিন্তু কলা তারা কম পেলো। 4টা কলা ছিল, তারা 2টা করে পেলো, অর্থাৎ তারা ভাগে কম পেলো, অর্ধেক করে পেলো। এটাই কিন্তু হয় মিওসিস 1-এ। এখন তোমার কাছে একজনের কাছে দেখা যাচ্ছে 2টা কলা আছে, আরেকজনের কাছে 2টা কলা আছে। এই 2টা কলা নিয়ে কি করা হলো? 2টা কলাকে মাঝখান থেকে কাটা হলো, কেটে একজনকে 2 টুকরা দেওয়া হলো, আরেকজনকে 2 টুকরা দেওয়া হলো। দুজনেই ভাবছে তারা কিন্তু 2টা করে কলা পেয়েছে, কিন্তু পুরা কলা পায়নি, তারা কলার অর্ধেক পেয়েছে। এখানেও সেম ঘটনা। আসলে বুঝতে পারছো? আসলে কলা কাটার সাথে তুমি ক্রোমোসোমকে কাটার তুলনা করতে পারো। তাহলে মনে রাখতে হবে মিওসিস 2-এ কিন্তু ক্রোমোসোমগুলোকে কেটে অর্ধেক করা হয়, করে দুজনকে দিয়ে দেওয়া হয়। এই জন্য ক্রোমোসোম নাম্বার কমে না। মিওসিস 2-এ কিন্তু ক্রোমোসোম নাম্বার কমে না, কারণ জিনিসপত্রকে কেটে টুকরা টুকরা করে দিয়ে দেওয়া হয়, এই জন্য কমে না। কিন্তু এখানে যেহেতু মিওসিস 1-এ কোনো কিছু কাটাকাটি হয় না, সমানভাবে ভাগ করে দেওয়া হয়, এই জন্য অপত্য কোষগুলো ক্রোমোসোম কম করে পায়, অর্ধেক করে পায়। কনসেপ্টটা বুঝতে পারছো সবাই? তাহলে দেখো তো, মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার, 2বার বিভাজিত হয়, 2বার বিভাজিত হয়। যদি আসতো মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, তাহলে একবার উত্তর হবে। পরের প্রশ্নতে যাই। মানবদেহে মিওসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কয়টি করে ক্রোমোজোম থাকে? তাহলে লক্ষ্য করো, মানবদেহের কোষ বিভাজনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মানুষের শরীরের এটা একটা কোষ, এখান থেকে ধরা যাক 2টা অপত্য কোষ সৃষ্টি হয়, মানে হলো মিওসিস 1 হলো, মিওসিস 1। তারপরে এই 2টা অপত্য কোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হলো, মানে হলো মিওসিস 2 হলো, মিওসিস 2 হলো। ঠিক আছে? এই তো অবস্থা। এবার আমরা একটু ক্রোমোসোমের সংখ্যাগুলো বিবেচনা করি। মানুষের শরীরের যে মাতৃকোষ আছে, মাতৃকোষ যাকে আসলে বলা হয় জনন মাতৃকোষ, যেখান থেকে আসলে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, সেই কোষটার মধ্যে ক্রোমোসোম থাকে 46টা। কিন্তু আমরা জানি মিওসিস 1-এ ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, কাজে মিওসিস 1 যখন ঘটে তখন অপত্য কোষগুলোতে ক্রোমোসোম সংখ্যা হয় 23টা করে। মিওসিস 2 হলে তার ক্রোমোসোম নাম্বার কমে না, অর্থাৎ এই কোষগুলোর মধ্যেও ক্রোমোসোম হয় 23টা করে। তার মানে অপত্য কোষগুলোতে ক্রোমোসোম সংখ্যা কত পাওয়া গেল বলো? 23। মানুষের শরীরের মাতৃকোষগুলোতে ক্রোমোসোম সংখ্যা হলো 46, কিন্তু মিওসিসের ফলে মানুষের শরীরের অপত্য কোষগুলোতে ক্রোমোসোম কত করে পাওয়া যায়? 23টা করে। তাহলে উত্তর হবে 23। উত্তর হবে 23। পরের প্রশ্নটা দেখি। মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কোনটির অনুরূপ? আমরা জানি মিওসিসে 2টা ঘটনা ঘটে, এখানে আমরা দেখলাম। মিওসিস 1-এ ক্রোমোজোম নাম্বার কমলো, কিন্তু মিওসিস 2-এ ক্রোমোজোম নাম্বার কমলো না। মিওসিস 2-এ তো ক্রোমোজোম নাম্বার কমলো না। ক্রোমোজোম নাম্বার যদি না কমে, আগে ছিল 23, পরেও আছে 23, ক্রোমোজোম নাম্বার সুস্থির থাকছে, এটা কিন্তু মাইটোসিসের বৈশিষ্ট্য। ক্রোমোজোম যদি না কমে, সেটা কিন্তু মাইটোসিসের বৈশিষ্ট্য। এটা কিন্তু মাইটোসিসের বৈশিষ্ট্য। তাহলে তোমরা লক্ষ্য করো তো,
মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি অর্থাৎ মিওসিস টু কিসের অনুরূপ? মিওসিস টু হলো মাইটোসিসের অনুরূপ। মাইটোসিসের অনুরূপ, তাহলে এখানে উত্তর হবে মাইটোসিসের অনুরূপ। মিওসিস টু মাইটোসিসের অনুরূপ। পরের প্রশ্নটা দেখি, মাইটোসিস বিভাজনের ফলে কি কি হয়? ক্রোমোসোম সংখ্যা একই থাকে, ঠিক আছে। মাইটোসিসে ক্রোমোজোম নাম্বার কখনোই কমে না। একটা কোষ আছে যার মধ্যে 46টা ক্রোমোসোম, মাইটোসিস বিভাজন হলে যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় তাদের মধ্যে ক্রোমোজোম 46 করেই থাকে, অর্থাৎ ক্রোমোসোম সংখ্যা একই থাকে। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় না, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হওয়া এটা মিওসিসের বৈশিষ্ট্য, এটা হচ্ছে না। ক্ষত স্থানে নতুন কোষ সৃষ্টি হয়, ঠিক আছে। মাইটোসিসের একটা কাজ হলো ক্ষয় পূরণ করা, ক্ষত স্থানে নতুন কোষ সৃষ্টি করা। তাহলে উত্তর হবে 1-3 আছে সিতে, সি উত্তর। পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো, প্রোমেটাফেজ দশায় কি কি ঘটে? প্রোমেটাফেজ দশায় কি কি ঘটে? প্রোমেটাফেজ দশায় কি কি ঘটে আমরা আগেও জেনেছি, আরেকবার জেনে নিই। প্রোমেটাফেজ দশায় কোষের মধ্যে অবস্থাটা কি হয় একটু দেখো। এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, যে স্ট্রাকচারটার নাম হলো স্পিন্ডল যন্ত্র, এবং স্পিন্ডল যন্ত্রের বিভিন্ন জায়গায় ক্রোমোসোমগুলো সংযুক্ত হয়। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস কিন্তু বিলুপ্ত হয়েছে। প্রোমেটাফেজ ধাপে এরকম একটা সিচুয়েশন দেখা যায়, একটু লক্ষ্য করো এবার। দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, দেখো একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে যার দুইটা মেরু আছে, ঠিক আছে। ক্রোমোজোমগুলো পানি যোজন শুরু করে না, ক্রোমোজোম পানি শোষণ শুরু করে, এটা হলো টেলোফেজের ঘটনা, এটা হবে না। নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, হ্যাঁ নিউক্লিওলাসের কিন্তু বিলুপ্তি ঘটেছে, নিউক্লিওলাস কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এটাও ঠিক আছে, ঠিক আছে। তাহলে উত্তর হবে 1-3 কোথায় আছে? সিতে, সি উত্তর, 1-3 উত্তর। পরের প্রশ্নটা দেখো, মিওসিস কোষ বিভাজনে কি কি হয়? প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, হ্যাঁ ঠিক আছে। মস উদ্ভিদে জাইগোটে ঘটে, এটাও ঠিক আছে। অঙ্গজ প্রজনন সাধিত হয়, এটা না, এটা হলো মাইটোসিসের বৈশিষ্ট্য। তাহলে মিওসিসে যেহেতু ক্রোমোজোম নাম্বার কমে, ক্রোমোজোম নাম্বার কমার কারণে প্রজাতিতে কোনো ঝামেলা থাকে না, প্রজাতির যে বৈশিষ্ট্য সেটা অক্ষুণ্ণ থাকে। মস উদ্ভিদে জাইগোটে ঘটে, মস উদ্ভিদ হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এতে জাইগোটের মধ্যে মিওসিস ঘটে, এটা ব্যাখ্যা করতে গেলে তোমাদের কঠিন লাগবে, আমি রাখছি। আর শেষে দেখো অঙ্গজ প্রজনন সাধিত হয় মাইটোসিসের কারণে, তাহলে উত্তর হবে 1-2 অপশন। 1-2 আছে কোথায়? এতে, তাহলে 1-2 উত্তর হয়ে গেল। পরের প্রশ্নটা দেখি, এ অংশের কোষ বিভাজনের মাধ্যমে, এ অংশতে কি হচ্ছে বলে, একটা গাছ কাটা হয়েছে অথবা গাছের কোনো কারণে ক্ষত সৃষ্টি হয়েছে, এটা দুর্ঘটনা বোঝা যাচ্ছে, গাছটা কিন্তু স্বাভাবিকভাবে বড় হচ্ছে না, এখানে একটা ঝামেলা হয়েছে, ক্ষত স্থানে মনে করতে পারো, এ মানে ক্ষত স্থান। তাহলে এ অংশের কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? এ অংশের কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? ক্ষত স্থান থেকে তো নতুন জাত সৃষ্টি হবে না, এখান থেকে জননকোষও সৃষ্টি হবে না, গুণগত স্থিতিশীলতা রক্ষা নষ্ট হয় না, এটাও না, এই যে এটা হবে ক্ষয়পূরণ হয়। যেহেতু এখানে একটা ক্ষত স্থান সৃষ্টি হয়েছে, এখানে গাছ আঘাত পেয়েছে বা কোনো কারণে একটা সমস্যা হয়েছে, ওই ক্ষত স্থানটা মেরামত হবে মাইটোসিসের মাধ্যমে। পরের প্রশ্নটা দেখো, এ অংশের কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়, মানে অনিয়ন্ত্রিত যদি মাইটোসিস হয় তাহলে সেটাকে বলা হয় ক্যান্সার টিউমার। কেন অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় দেখো তো, বিশেষ জীবাণুর আক্রমণে, হ্যাঁ বেশ কিছু ভাইরাসের কারণে আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস হতে পারে, ঠিক আছে। রাসায়নিক পদার্থের ব্যবহারে, হ্যাঁ নানান কেমিক্যাল যেমন হচ্ছে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, বিভিন্ন ভারী ধাতু আমাদের ক্যান্সার সৃষ্টি করে, এটাও ঠিক আছে। তেজস্ক্রিয়তার প্রভাব, হ্যাঁ আলফা, বিটা, গামা রে, বিভিন্ন রকম তেজস্ক্রিয় রশ্মি তারাও কিন্তু ক্যান্সার সৃষ্টি করে, তাহলে এটাও ঠিক আছে, উত্তর হবে সব, ডি অপশন। পরের প্রশ্নতে যাই, বলা হচ্ছে পি চিত্রের কোষ বিভাজনে, পি চিত্রের কোষ বিভাজনে কি ঘটে? পি চিত্র কি হচ্ছে, এখানে 2n থেকে 2n আছে, তার মানে মাইটোসিস হচ্ছে, এখানে মাইটোসিস হয়। আচ্ছা এবার দেখো, মাইটোসিসের জন্য আমরা একটু দেখি, মাতৃকোষ এবং নতুন কোষ সমগুণ সম্পন্ন হয়। মাইটোসিসে মাতৃকোষ এবং নতুন কোষ সমগুণ সম্পন্ন হয়, হ্যাঁ মাতৃকোষ 2n ছিল, নতুন কোষে 2n আছে, তার মানে প্রথম কথাটা ঠিক। নতুন কোষের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায় না, ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয় কিউয়ের বৈশিষ্ট্য বা মিওসিসের বৈশিষ্ট্য, এটা হচ্ছে না। 3 নম্বর অপশনটা দেখো তো, ক্রোমোসোম মাত্র একবার বিভাজিত হয়, ক্রোমোসোম একবার বিভাজিত হয়, হ্যাঁ এটাই মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিসে ক্রোমোসোম একবারই বিভাজিত হয়, এটা ঠিক আছে। তাহলে 1-3 উত্তর হবে, 1-3 এইটা, 1-3 উত্তর হলো। পরের প্রশ্নতে যাই, কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য, এখানে কিউ কি দেখানো হচ্ছে বলো তো?
কীভাবে দেখানো হচ্ছে? মিওসিস। কিভাবে বুঝলাম মিওসিস? কারণ একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়েছে। মাতৃকোষে ক্রোমোজোম নাম্বার হলো 2n, কিন্তু অপত্য কোষগুলোতে ক্রোমোজোম নাম্বার হলো n সংখ্যক করে, মানে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়েছে, তার মানে অবশ্যই মিওসিস। এবার দেখো, অপত্য কোষের ক্রোমোসোম হ্যাপ্লয়েড, হ্যাঁ এগুলোই তো অপত্য কোষ, এরাই তো অপত্য কোষ, এরাই তো হলো অপত্য কোষ। অপত্য মানে বাচ্চা, বাচ্চা কোষেরা। এই অপত্য কোষের মধ্যে n সংখ্যক ক্রোমোজোম আছে। আমরা জানি n সংখ্যক ক্রোমোসোম মানেই হলো হ্যাপ্লয়েড। তার মানে প্রথম কথাটা ঠিক আছে। হ্রাসমূলক বিভাজন কিনা? হ্যাঁ অবশ্যই হ্রাসমূলক বিভাজন, কারণ ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়েছে। দেহ কোষে ঘটে না, দেহ কোষে ঘটে না, এটা জনন মাতৃকোষে ঘটে, তাহলে এটা হচ্ছে না। তাহলে উত্তর হবে 1 এবং 2, এই অপশনে আছে 1, 2। পরের প্রশ্নতে যাই। একটি মাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি, বুঝলাম, তাহলে মাইটোসিস। একটি মাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি মানে মাইটোসিস। এককোষী জীবদেহ থেকে অসংখ্য জীবদেহ, এককোষী জীবদেহ থেকে অসংখ্য জীবদেহ, অ্যামাইটোসিসও হতে পারে, মাইটোসিসও হতে পারে, জনন কোষ সৃষ্টি করে, তার মানে মিওসিস। তার মানে এটা মাইটোসিস, অ্যামাইটোসিস আর মিওসিস। প্রজাতির ধারা রক্ষা করে, মানে সব ধরনের কোষ বিভাজনের কথা বলা হচ্ছে। বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে কোষ বিভাজনের, বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে, এই যে বহুকোষী জীব সৃষ্টি, তার মানে মাইটোসিস। এটা বুঝতে পারছো তোমরা হিন্টসগুলা? এই হিন্টসগুলা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের যে প্রথমের দিকে উপস্থাপনা, ওখানে লেখা আছে যে একটি মাত্র কোষ থেকে বহুকোষী যদি জীব সৃষ্টি হয়, এটা কিন্তু মাইটোসিসের মাধ্যমেই হয়। এককোষী জীব থেকে অসংখ্য জীবদেহ তৈরি হয়, মানে এককোষী জীবের যে বিভাজনটা, ব্যাকটেরিয়ার বিভাজন, অ্যামাইটোসিস। আর জননকোষ সৃষ্টি করা মানে হলো মিওসিস। আমরা জানি জননকোষ সৃষ্টি হয় মিওসিসের মাধ্যমে। শেষে বলছে যে বহুকোষী জীবের ক্ষেত্রে মানে হলো বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে বিভাজন মানে হলো মাইটোসিস বিভাজন। এই মাইটোসিস বিভাজনের জন্য কি হবে? নতুন কোষে ক্রোমোসোম সংখ্যা সমান থাকবে, ঠিক আছে, মাইটোসিসের ক্রোমোজোম নাম্বার হ্রাসবৃদ্ধি হয় না। ক্রোমোসোম মাত্র একবার বিভাজিত হয়, এটাও ঠিক আছে। এতে ভ্রূণের বৃদ্ধি ঘটে, এটাও ঠিক আছে। মাইটোসিসের জন্য সবগুলাই প্রযোজ্য, অর্থাৎ সব কয়টা অপশন ঠিক আছে। মাইটোসিসের জন্য সব কয়টা অপশনই ঠিক আছে। পরের প্রশ্নতে যাই। টি চিহ্নিত অংশটির নাম কি? টি চিহ্নিত অংশটার নাম কি? কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে শেষের দিকে এরকম একটা কোষের মাঝখানে পর্দা দেখা যায়, এই পর্দাটার নাম হলো কোষ প্লেট। এই জিনিসটার নাম হলো কোষ প্লেট। অপশনটা কাছাকাছি দেওয়া আছে, কোষ প্লেট হবে উত্তর। এটার নামই হলো কোষ প্লেট, বুঝছো? বিষুবীয় অঞ্চল কোনটা? এই অঞ্চলটার নামই হলো বিষুবীয় অঞ্চল। এই জিনিসটার নাম কোষ ঝিল্লি। আর আকর্ষণ তন্তু ছিল, এই যেগুলো ছিল আকর্ষণ তন্তু, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, চিত্রের পর্যায়টিতে কি ঘটে? চিত্রের পর্যায় যেটা, সেটা কিন্তু আসলে টেলোফেজ। চিত্রতে আসলে টেলোফেজ দেখানো হচ্ছে, টেলোফেজ পর্যায়টা দেখানো হচ্ছে। টেলোফেজ পর্যায়ে কি কি ঘটে? স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এই যে দেখো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো স্পিন্ডল তন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখো ক্রোমোসোমগুলোতে পানি যুক্ত হয়, হ্যাঁ ক্রোমোসোমের মধ্যে পানি ঢোকে, এটাকে বলা হয় জল যোজন, এটাও ঠিক আছে। নিউক্লিয়াসের প্রস্থান হয়, প্রস্থান শব্দের মানেটাই অনেকে জানো না, আমিও জানতাম না, ডিকশনারি দেখলাম। প্রস্থান মানে হলো চলে যাওয়া, প্রস্থান মানে হলো চলে যায়, চলে যাওয়া বা হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হওয়া, হারিয়ে যাওয়া বা বিলুপ্ত, এগুলা। নিউক্লিয়াসের প্রস্থান হয় বা নিউক্লিয়াস হারিয়ে যায়, বিলুপ্ত হয়, এগুলা কি হয় টেলোফেজে? না, নিউক্লিয়াস তো ফিরে আসছে, নিউক্লিয়াসের আবির্ভাব হচ্ছে এখানে, এখানে নিউক্লিয়াসের প্রস্থান হচ্ছে না, নিউক্লিয়াসের প্রস্থান হচ্ছে না এখানে, তাহলে এটা কিন্তু ভুল আছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে না উত্তর। নিউক্লিয়াসের প্রস্থান হয় না, বরং নিউক্লিয়াসের আবির্ভাব হয় এখানে। আর উত্তর হবে 1, 2 অপশন। পরের প্রশ্নতে যাই। বিচিত্রের কোষ বিভাজনে, বিচিত্রতে কি দেখানো হচ্ছে? একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, তার মানে অবশ্যই মিওসিস, অবশ্যই মিওসিস, অবশ্যই এখানে মিওসিস। আচ্ছা, মিওসিসে কি হয়? ক্রোমোসোম একবার বিভাজিত হয়, হ্যাঁ ঠিক আছে, যেই বিভাজনই হোক না কেন ক্রোমোসোম একবারই বিভাজিত হয়, আমি তোমাদের বিস্তারিত দেখিয়েছি এটা। মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হয় না, ক্রোমোসোম নাম্বারটা কমবে, সমগুণ তার হবে না। নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, হ্যাঁ এটা ঠিক আছে। এখানে যদি ক্রোমোসোম থাকে হলো 46টা, তাহলে এগুলাতে হবে 23টা করে, এখানে হবে 23টা করে। তাহলে
1 3 উত্তর, 1 3 কোথায় আছে? বিতে 1 3 উত্তর হবে এখানে। পরের প্রশ্নটা দেখো, এ বি সি এর মধ্যে ব্যতিক্রমধর্মী কোষ বিভাজন কোনটি? এই যে এটা দেখো, একটা কোষ থেকে 1 2 3 4 5 6 অনেকগুলা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, তার মানে এটা হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এটা হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। কোষ বিভাজন, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এটা এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য কি হবে আসলে? এটা তো ক্যান্সার টিউমার, তাই না? ক্যান্সার টিউমার। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানে হলো ক্যান্সার টিউমার। এখানে কি হয় আসলে? জননকোষ সৃষ্টি হয় না, এটা মিওসিসের বৈশিষ্ট্য। ক্ষতস্থান পূরণ না, এটা মাইটোসিসের বৈশিষ্ট্য। আদি কোষ বিশিষ্ট জীবে হয় না, এটা অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়, এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি মানে হলো ক্যান্সার টিউমার। পরের প্রশ্নটা দেখি। এবার দেখো, এ ও বি চিহ্নিত স্থানগুলোতে ক্রোমোসোম সংখ্যা কেমন হবে? আচ্ছা, এখানে কি দেখানো হচ্ছে? হয়তো 24 দেখানো হচ্ছে। এখানে 24 মিওসিস হচ্ছে, তাই না? এটা হলো মিওসিস 1 আর এটা হলো মিওসিস 2। আমরা জানি মিওসিস 1-এ কিন্তু ক্রোমোজোম নাম্বারটা কমে যায় বা অর্ধেক হয়, তার মানে এখানে হবে 12, এখানেও হবে 12। কিন্তু মিওসিস 2-এ ক্রোমোজোম নাম্বার কমে না, কাজে এখানেও হবে 12, এখানেও হবে 12, এখানেও হবে 12, এখানেও হবে 12। ওকে, তাহলে বলা হচ্ছে এতে ক্রোমোসোম সংখ্যা কত আর বিতে ক্রোমোসোম সংখ্যা কত? এ এবং বি চিহ্নিত স্থানগুলোতে ক্রোমোসোম সংখ্যা কত? তাহলে উত্তর হবে 12 এবং 12। এখানেও 12, এখানেও 12, 12 এবং 12 সিটা আছে, সিটাই উত্তর। পরের প্রশ্নতে যাই। উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ফলে, আচ্ছা, এই কোষ বিভাজনের ফলে কি কি সমস্যা হয়, কি কি হয়? মিওসিস দেখানোই হচ্ছে, এটা মিওসিস। মিওসিসের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়। হ্যাঁ, মিওসিসের ভেতরে ক্রসিং ওভার বলে একটা ঘটনা হয়, ইন্টারে তোমরা জানবে। ক্রসিং ওভারের মাধ্যমে প্রজাতির মধ্যে বৈচিত্র্য আসে। প্রজাতির ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক থাকে। হ্যাঁ, ক্রোমোসোম সংখ্যাটাকে কিন্তু ধ্রুবক রাখা হয় মিওসিসের মাধ্যমে। মিওসিস না হলে ক্রোমোজোম নাম্বার বেড়ে যেত, এটাও ঠিক আছে। কোষের স্বাভাবিক আকার আকৃতি বজায় রাখা, কোষের স্বাভাবিক আকার আকৃতি বজায় রাখা, হ্যাঁ এটাও ঠিক আছে। মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম নাম্বার কমে। ক্রোমোজোম নাম্বার কমার কারণে যত জননকোষী সৃষ্টি হোক না কেন, তারা জাইগোট গঠন করুক না কেন, ক্রোমোজোম নাম্বার কিন্তু বাড়ে না। ক্রোমোজোম নাম্বার কমানো হয় কোষের আকার আকৃতি ঠিক রাখার জন্যই কিন্তু। তার মানে এটাও ঠিক আছে, তার মানে সবই ঠিক আছে। ডি উত্তর হবে তাহলে এখানে। আমাদের কিন্তু তাহলে এমসিকিউ শেষ হয়ে গেল। তাহলে আমরা তোমাদের জীববিজ্ঞান তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো জানলাম, এমসিকিউগুলোর সলভ আমরা জানলাম। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল। এখান থেকে অনেক থিওরিও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বাংলাদেশের কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখছো, তোমাদের জেলার নাম, অঞ্চলের নাম অবশ্যই কমেন্ট করে জানিও। বিভিন্ন জায়গা থেকে আমার ক্লাস শিক্ষার্থীরা দেখছে, এটা আমি জানতে পারলে খুব খুশি হই। এছাড়াও তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, আমাকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমরা এই ক্লাসটাকে শেয়ার করতে পারো নিজেদের বন্ধুদের সাথে। একটু বেশি রিচ বাড়লে আমারও ক্লাস নেওয়ার বেশি আগ্রহ তৈরি হবে। সবাইকে ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো। গুড বাই।